আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে। এরপর জানিয়ে দিব আনসারের ছদ্মবেশে তারা এসেছিল, দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না। ছাত্র জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না বলছে আসিফ নজরুল। এরপর জানিয়ে দিব আনসার সদস্যদের হামলায় 6 সেনা আহত। এদিকে বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এস আলম পরিবারের সদস্যদের, লুটপাট করেছে 1 লাখ কোটি টাকা। এবং সর্বশেষ জানিয়ে দেব আনসারের পর এবার 7 দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাওয়ালাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। আজকের বাংলা নিউজে জামায়াত ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপন আগামীকাল প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার সাংবাদিকদের একথা জানান তিনি। আনসারের ছদ্মবেশে তারা এসেছিল, দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না। ছাত্র জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না বলছে আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারত, ছাত্ররা তা মোকাবেলা করেছে। সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি একথা বলেন। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল, দাবি আদায়ের উদ্দেশ্যে তাদের ছিল না। তিনি আরো বলেন, ছাত্র জনতা জাগ্রত আছে, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আনসার সদস্যদের হামলায় 6 সেনা আহত। সচিবালয়ে ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের পর সেনাবাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে আনসার বাহিনীর সদস্যরা। এ সময় 6 জন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যগণ বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এতদিন বিভিন্ন সময়ে আনুমানিক 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও বিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও বিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের 3 নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে। এ সময় 6 জন সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনা সদস্যরা বারংবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সাথে এনগেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসারগণ নিবৃত্ত না হলে আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা ডিজি আনসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকার নিরাপদে ত্যাগ করেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সচিবালয়ে মোতায়েনরত সেনা সদস্যরা অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
লুটপাট করেছে 1 লাখ কোটি টাকা। বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এস আলম পরিবারের সদস্যদের। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে মাফিয়া এস আলম গ্রুপ হাসিনা সরকারের সঙ্গে কাজ করে লুটপাট করেছে দেশের একের পর এক ব্যাংক। নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। সোমবার একটি পত্রিকায় এস আলম সপরিবারের ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব শিরোনামে সংবাদ প্রকাশ হয় একটি জাতীয় পত্রিকায়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমোদন পায় পরিবারটি। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এসব সুবিধা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই পরিবারটি যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন, ঠিক সেই দিনই বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। নাগরিকত্ব ত্যাগ ও স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশে জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজটি করা হয়। নাগরিকত্ব ত্যাগ ও আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন হলেও কিভাবে একই দিনে দুটি কাজ সম্পন্ন হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজ্ঞরা। স্থায়ীভাবে বসবাসের আবেদনপত্র অনুযায়ী 2022 সালের 10 অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন, 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহির বাংলাদেশে স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন। বাংলাদেশের কোন নাগরিকের এই সুবিধা অর্জনের সুযোগ বা প্রয়োজন নেই। নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বলেই তারা স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন। আনসারের পর এবার 7 দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাওয়ালাদের। আনসারদের আন্দোলন ব্যর্থ হওয়ার পর এবার রাজধানীর রাস্তায় ব্যাটারি ও মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ 7 দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। সোমবার সকালে 10টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোট এক কর্মসূচির আয়োজন করে। আন্দোলনরত রিকশা চালকদের দাবিগুলো হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে। সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে। ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এছাড়া এককালে রিকশা বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসেবে এর মতো রিকশাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব বীর নিহত হয়েছেন ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদেরকে বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে এবং বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও সরকার দলীয় চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান বনানী বাড়িধারা এলাকায় অন্যায় ও বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল। সে সকল রিকশাগুলোকে বন্ধ করে পায়ে চালিত বৈধ রিকশাকে চলাচলের সুযোগ দিতে হবে। এর আগে গতকাল চাকরির জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করেও বিক্ষোভ করেন তারা। এ নিয়ে সংঘর্ষও হয়। এক পর্যায়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় আনসার সদস্যরা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে দেশের দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।